আমরা বিভিন্ন ধরনের তরকারি রান্না করি, প্রতিদিন সবজি রান্না করি, মশলা যদি না দিই, মাছ মাংস সবজি মশলা না দিলে তাতে কি স্বাদ হয়? তাহলে মশলা ছাড়া যেরকম কোনো বাক্যে, বিশেষ করে বাক্যে না তরকারি, তাই তো, মশলা ছাড়া তরকারিতে, হ্যাঁ ওকে ডিয়ার ভিউয়ার্স, যেমন মশলা ছাড়া কোনো তরকারিতে তেমন কোনো স্বাদ লাগে না, তাই মশলা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর এই কারণে আমি বলবো যে ঠিক মশলার মতো রকম স্বাদ তৈরি করে যে কোনো ধরনের প্রিপোজিশন কোনো বাক্যে এসে, আর এই জন্য বাক্যে প্রিপোজিশন অনেক দরকার। এখন আমি যদি আপনাকে বলি আমি স্কুলে যাই, আমি কোথায় যাই? আমি স্কুলে যাই। আমি বললাম যে আই গো স্কুল। এই বাক্যটি কেমন জানি লাগতেছে, তাই না? আপনারা যারা বুঝেন এটা যে আই গো স্কুল একটি কেমন জানি লাগছে, তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাক্যটি কিন্তু কেমন জানি লাগছে। তার কারণ কি? আপনারা বুঝতে পারছেন যে এখানে কিছু না কিছু পড়ে গেছে। সেটা কি? এই যে এখানে একটা টু হবে, আই গো টু স্কুল, তার মানে কি আমি স্কুলে যাই। আমি বললাম যে বইটি টেবিলের উপরে, দ্য বুক ইজ টেবল। আমি যদি বলি দ্য বুক ইজ টেবল, তাহলে কিন্তু কেমন লাগবে? দ্য বুক ইজ টেবল মানে বইটা টেবিল এরকম মনে হচ্ছে। আসলে তখন কি হবে? দ্য বুক ইজ অন, অনের পরে একটা দিয়ে দিতে পারি আমরা, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে। ওকে, আমি যদি বলি যে আমি কলম দিয়ে লিখি, আমি কলম দিয়ে লিখি, আই রাইট পেন, তাহলে বাংলা অর্থটা কেমন দাঁড়ায়? যে আমি লিখি কলম, কেমন জানি লাগছে। তখন এই জন্য এখানে কি করতে হবে? এখানে কিন্তু আই রাইট পেন বললে হচ্ছে না, তাহলে আই রাইট উইথ পেন। তাহলে এই যে কয়েকটা বাক্য আমরা দেখলাম যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, বইটি টেবিলের উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবল, আমি কলম দিয়ে লিখি, আই রাইট উইথ পেন। এই যে এখান থেকে তাহলে আমরা কি বের করলাম? টু বের করলাম। আমরা কিন্তু টু পেয়েছি, তারপরে বাক্যে পেয়েছি অন, তারপরে বাক্যে পেয়েছি উইথ। এই যে বিষয়গুলো, এইগুলোকে কি বলে? আমরা সবাই জানি যেগুলোকে প্রিপোজিশন বলে। আর প্রিপোজিশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা একটা বাক্যকে কিন্তু আসলে খুব সৌন্দর্য দিতে পারে। অর্থাৎ প্রিপোজিশন ছাড়া যদি আমরা বাক্য লিখি তাহলে অনেক সময় কিন্তু এই বাক্য ভুলও হতে পারে। এই জন্য আমাদেরকে প্রিপোজিশন সঠিক ব্যবহার জানতে হবে। বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে চাইলে, কোনো শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে ইংলিশ শিখতে চাইলে এই বইটি সংগ্রহ করবেন, কারণ বাংলা উচ্চারণ পাচ্ছেন, বাংলা অর্থ পাচ্ছেন, খুব সহজ করে লেখা। বইটি বাজারের কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের কাছ থেকেই অর্ডার করে নিতে হয়। তাহলে বাংলাদেশে হলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে 700 টাকা বিকাশ করে, 700 টাকা বিকাশ করে আপনি বইটি নিতে পারবেন। টাকাটা আগেই পে করতে হয়। যারা বিদেশে বা প্রবাসে আছেন তারা কি করবেন? তারা আমাদের বইটির পিডিএফ ফাইল নিয়ে নেবেন, ঠিক আছে? তারা মোবাইলে সম্পূর্ণ বইটি পড়তে পারবেন সহজভাবে, সুন্দরভাবে, ইনশাল্লাহ। তো চলুন আমরা একটা মজার টেস্ট নিব আজকে। আমরা সবাই মিলে টেস্টটা দিই এবং টেস্টের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করি। তো আপনারা বোর্ডে খেয়াল করবেন যে প্রথম বাক্যটি আমি কি দেখাচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, হোয়াট ক্যান ইউ সি অন দ্য বোর্ড? বোর্ডে আপনারা কি দেখতে পাচ্ছেন? আই থিঙ্ক ইউ ক্যান সি দেয়ার্স এ সেন্টেন্স। এখানে বাক্যটি দেখতে পাচ্ছেন নাম্বার 1-এ, আই ওয়ান্ট টু স্পিক ড্যাশ মাই টিচার। এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি আমার শিক্ষকের সাথে কথা বলতে চাই। তাহলে আমি আমার শিক্ষকের সাথে কথা বলতে চাই, তাহলে এখানে একটি প্রিপোজিশন বসবে। সেটা কি প্রিপোজিশন হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আপনি তো বলবেন যে আমার শিক্ষকের সাথে, তাহলে সাথে অর্থ হয়তো বা এখানে আমি উইথ ব্যবহার করব। হ্যাঁ, উইথও ব্যবহার করতে পারেন, তবে অ্যাপ্রোপ্রিয়েট যদি বলেন তাহলে আমি বলবো যে এখানে অবশ্যই আমরা টু ব্যবহার করব। কি ব্যবহার করব? টু। আই ওয়ান্ট টু স্পিক টু মাই টিচার, আমি আমার শিক্ষকের সাথে কথা বলতে চাই। তবে আপনি যদি এখানে ব্যবহার করেন যে আই ওয়ান্ট টু স্পিক উইথ মাই টিচার, দ্যাটস নট অ্যাবসলিউটলি রং। আপনি যদি এখানে উইথ ব্যবহার করতেন যে আই ওয়ান্ট টু স্পিক উইথ মাই টিচার, আমি আমার শিক্ষকের সাথে কথা বলতে চাই, তাহলে কি হতো? আই থিঙ্ক দেয়ার মে হ্যাভ কনফিউশন, এখানে একটি কনফিউশন থাকতে পারতো। তো বিতর্কের বাক্যে আমরা যাবো না, অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে যে আই ওয়ান্ট টু স্পিক টু মাই টিচার। তবে আপনি স্পিকিং করার সময় স্পিকের পরে এখানে স্পিক ড্যাশ মাই টিচার আছে, টু মাই টিচার, উইথ মাই টিচার, যেটা ইচ্ছা বলেন, তবে রিটার্নের ক্ষেত্রে টু ব্যবহার করবেন। আই থিঙ্ক ইউ গট ইট। সো নেক্সট সেন্টেন্স শুরু করবো। So dear viewers, now the sentence number 2, and the sentence number 2 I think you can see he lives dash a room in our flat. অর্থাৎ in our flat মানে কি? আমাদের ফ্ল্যাটে, আমাদের বিল্ডিংয়ে, আমাদের ভবনে হি লিভস, সে বাস করে একটি রুম। তার মানে কি? একটি রুমে, একটি রুমে। আচ্ছা, রুম, সে যেহেতু একটি রুমে বাস করে, এই যে রুমে বাস করা বা কক্ষে বাস করা, এর পূর্বে কি হতে পারে? খুবই সহজ, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে ইন ব্যবহার হবে। তাহলে আপনি বলবেন যে হি লিভস ইন আ রুম ইন আওয়ার ফ্ল্যাট, তাহলে আমরা এখানে ইন ব্যবহার করব। তাহলে রুমের মধ্যে বাস করে, এই মধ্যে অর্থ ইন হয়। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন আরেকটা ইন এই বাক্যে এমনিতেই রয়েছে যে ইন আওয়ার ফ্ল্যাট, মানে কি?
আমাদের ফ্ল্যাটে। তাহলে আমাদের ফ্ল্যাটে কি, আমাদের ফ্ল্যাটও তো ইটস এ প্লেস, এটা একটা ভবন, কিন্তু ফ্ল্যাট একটা জায়গা। সো সেই অর্থে কিন্তু আপনি বলতে পারবেন ইন আওয়ার ফ্ল্যাট, ইন আওয়ার হাউস, এরকম বলতে পারেন। তাহলে হি লিভস ইন আ রুম ইন আওয়ার ফ্ল্যাট, সে আমাদের ফ্ল্যাটের একটি কক্ষে বাস করে। সো নাও দ্য নেক্সট অন. So dear viewers, now I'd like to talk about sentence number 3, and in sentence number 3 you can see he went out. সে বাইরে গেল, ড্যাশ দ্য রুম মানে রুম, সে বাইরে গেল রুম, নাকি কথাটা হতে পারে সে রুমের বাইরে গেল মানে ঘরের বাইরে গেল, তাই না? অর্থাৎ এখানে একটা প্রিপোজিশন বসবে। অ্যান্ড মেট মি, আমার সাথে সাক্ষাৎ করলো, কোথায়? ড্যাশ দ্য ফিল্ড, মাঠে। তার মানে বুঝতে পারছেন যে সে রুমের বাইরে গিয়ে আমার সাথে মাঠে দেখা করলো, এই হচ্ছে কথা। তা এখন এই যে রুমের বাইরে গেছে, এখন হি ওয়েন্ট আউট, বাইরে তো আউট আছে, ড্যাশ দ্য রুম, তাহলে কি হবে? এখন কি সে রুমের মধ্যে আছে, রুমের মধ্যে বাস করতেছে, নাকি বাইরে গেছে? বাইরে গেছে। যদি রুমের মধ্যে বাস করা বুঝাতো তাহলে আপনি বলতেন যে ইন দ্য রুম। তাই এখন যদি বলে ফেলেন হি ওয়েন্ট আউট ইন দ্য রুম, সে রুমের মধ্যে বাইরে, কেমন একটা কনফিউজিং ব্যাপার, তাই না? তা এই কারণে আমরা কিন্তু এখানে ইন বলতে পারছি না। তাহলে আমি হি ওয়েন্ট আউট রুমের বাইরে। একটা জিনিস দেখেন, মজার বিষয়, রুম এর, রুম প্লাস এর, এই যে এই রুমের, আবার এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি রুমের, রুমের, এই যে র দিয়ে। তার মানে এখানে একের নিয়ে আসলাম, এই এর পরিবর্তে একের দিয়ে বুঝাচ্ছি রুমের, অর্থাৎ রুমের, অর্থাৎ আমরা একটা জিনিস কমন পাচ্ছি শেষে র অথবা এই যে এর, র এর। তাহলে আপনারা মনে রাখবেন র বা এর বুঝাতে আমরা প্রিপোজিশন হিসেবে ইংরেজিতে অফ ব্যবহার করব, র বা এর বোঝাতে অফ ব্যবহার করব। তাহলে আমরা বলবো হি ওয়েন্ট আউট, সে বাইরে গেল রুম এর, রুমের, তাহলে অফ হবে, ইয়েস অফ। তাহলে হি ওয়েন্ট আউট অফ দ্য রুম, সে রুমের বাইরে গেল, অ্যান্ড মেট মি, আমার সাথে সাক্ষাৎ করলো, দেখা করলো, ড্যাশ দ্য ফিল্ড, মাঠে। তাহলে এখন আবার মাঠ এ, এ যদি থাকে, কোনো জায়গা যদি বুঝায়, কোনো প্লেস যদি বুঝায়, তাহলে সেক্ষেত্রে তো আমরা ইন দিতেই পারি। আমরা তো জানি মাঠে তো ইন দ্য ফিল্ড হয়, এটা সহজ ব্যাপার ছিল। ওকে, তাহলে পুরো বাক্যটা আবার কি দাঁড়াচ্ছে? সে রুমের বাইরে গেল এবং আমার সাথে মাঠে সাক্ষাৎ করলো, হি ওয়েন্ট আউট অফ দ্য রুম অ্যান্ড মেট মি ইন দ্য ফিল্ড। ওকে, তবে এই জায়গায় আরেকটা কথা বলে রাখি ভিউয়ার্স, আমরা অনেক সময় ভুল করি। আমি যখন বলবো যে আমি তোমার সাথে দেখা করতে চাই, আপনার সাথে আমার একটু প্রয়োজন, আপনার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ দরকার আছে, কিছু আলোচনা আছে, তাই বললাম যে আমি তোমার সাথে দেখা করতে চাই। এখন আমি তোমার সাথে দেখা করতে চাই, তাহলে আমি চাই, আই চাই, এই যে আই ওয়ান্ট টু, এবার সাক্ষাৎ করা, মিট। এইবার এখানে কি করছি? উইথ, এই যে ইউ। আচ্ছা, উইথ মানে কি বলেন তো? উইথ মানে সাথে, সাথে। তো আমি যে বললাম যে আমি তোমার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট, আমি দেখা করতে চাই, ইউ তুমি, অর্থাৎ তোমার হবে মানেটা, বাংলা মানে সাথে। তাহলে আমি তোমার সাথে দেখা করতে চাই, এই কারণে আমরা উইথ দিয়েছি না? ইয়েস। তাহলে আমি তোমার সাথে দেখা করতে চাই, ইংরেজিটা কি হবে? আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। এটা ভুল। কেন ভুল এবার আমরা বুঝি। আচ্ছা বলেন তো মিট মানে কি? মিট মানে কি? আপনি বলবেন যে মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। আমি দেখা করাই লিখলাম, দেখা করা বা সাক্ষাৎ করা। এই যে মিট, মিট মানে কি? মিট মানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। এখন মিট দেখা করা বা সাক্ষাৎ করা নিজে নিজে হয় না কারোর সাথে হয়? নিশ্চয়ই বুঝতে পারছেন, কারোর সাথে হয়। আর যেহেতু কারোর সাথে দেখা করা মিট বোঝায়, তাই মিটের পরে কারোর সাথে অর্থে উইথ দেওয়ার প্রয়োজন নাই। আই থিঙ্ক ইউ গট ইট। তাই মিটের পরে আর উইথ ব্যবহার করবেন না, বলবেন যে আমি তার সাথে সাক্ষাৎ করি, আমি তার সাথে সাক্ষাৎ করি, আই মিট হিম। আমি তোমার সাথে সাক্ষাৎ করি, আই মিট ইউ। আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করি, আই মিট মাই ফ্রেন্ড। কোনো উইথ দরকার নাই। আমি তোমার সাথে দেখা করতে চাই, তাহলে সঠিক কী হবে? আই ওয়ান্ট টু মিট ইউ। With you নয়, I want to meet you. I think you got it. Okay, thank you. Now the next sentence. Okay, let's talk about the next sentence. আমি আপনার সাথে দেখা করতে গেছিলাম, মনে করেন পরশুদিন আপনার সাথে দেখা করতে গেছিলাম আপনাদের বাড়ি। তো বাড়ি ঢুকিনি, বাড়ি না ঢুকে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে আছি, হঠাৎ তাকায় দেখি যে আপনি ছাদে দাঁড়ায় আছেন। কোথায় দাঁড়িয়ে আছেন? ছাদে দাঁড়িয়ে আছেন। তা আমি আবার ইংরেজিতে বলার চেষ্টা করতেছি যে আমি তাকে দেখলাম যে ছাদে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? ছাদে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা এই বাক্যটা ফলো করেন, এখানে কি লেখা আছে? আমি তাকে দেখলাম, মনে করেন আপনার কথাই বলছি, আই স হিম, আমি তাকে দেখলাম স্ট্যান্ডিং। কি অবস্থায়? বসানো, দাঁড়ানো, দাঁড়ানো অবস্থায়। আই স হিম স্ট্যান্ডিং, আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম ড্যাশ দ্য রুফ, ছাদের উপরে। আচ্ছা ছাদের উপরে, তাহলে উপরে অর্থ কি হয়? এই যে কিছুদিন আগে একটা টিউটোরিয়ালে আমি কিন্তু বলেছিলাম যে ছাদের উপরে, এই ছাদের উপরে হচ্ছে
আমরা জানি অন হয়, তাহলে আমরা এখানে কি দেব? অন দ্য রুফ। ওকে, আই স হিম স্ট্যান্ডিং অন দ্য রুফ, আমি তাকে ছাদের উপরে দাঁড়িয়ে থাকতে দেখলাম বা দেখেছিলাম। ড্যাশ দ্য হাউস, কিসের ছাদ? বাড়ির ছাদ। এইবার খেয়াল করবেন বাড়ির, বয়াকা রসি র, বাড়ির, তাহলে বাড়ির, এই যে বাড়ির শেষে কি আছে? র আছে। এই যে র বা এর থাকলে একটু আগেই আপনাদের সাথে আলোচনা করলাম, কি দিবেন? অফ দিবেন। এই র এর জন্য আপনারা অফ প্রিপজিশন ইউজ করবেন, তাহলে কি হবে? এখানে অফ হবে। তাহলে আই স হিম স্ট্যান্ডিং অন দ্য রুফ অফ দ্য হাউস, আমি তাকে বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমি তাকে বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। নাও দ্য নেক্সট ওয়ান, লেটস গো। ডিয়ার লার্নার্স, ওয়ার ইউ ক্যান সি রাইট নাও, এখন আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য গার্ল লিভস, মেয়েটি বাস করে, থাকে, বাস করে। কোথায়? কোথায় না, কার সাথে, তাই না? হার হাজব্যান্ড। হার হাজব্যান্ড তো কোনো জায়গা না, ব্যক্তি। তাহলে মেয়েটি তার হাজব্যান্ডের কি সাথে বাস করে বলবো না, নাকি? এটাই বলতে হবে। তাহলে মেয়েটি তার হাজব্যান্ডের সাথে বাস করে। হাজব্যান্ড মানে কি জানো? স্বামী। স্বামীর সাথে, স্বামী কিরকম লাগছে? হাজব্যান্ড ইংরেজিতেই বলি, একটু স্মার্ট হবে। আচ্ছা, তাহলে মেয়েটি তার হাজব্যান্ডের সাথে বাস করে। কারোর সাথে বাস করা, সাথে অর্থে কি হয়? আমরা জানি উইথ হয়। ওকে, তো এটা সহজ আছে, উইথ। ওকে, দ্য মেয়েটি, দ্য গার্ল লিভস উইথ হার হাজব্যান্ড, মেয়েটি তার স্বামীর সাথে বাস করে বা হাজব্যান্ডের সাথে বাস করে। কোথায় বাস করে? আমেরিকা। আচ্ছা, এই যে এখানে লেখা আছে আমেরিকা, এখন আমেরিকা কি? একটা, ইটস আ কান্ট্রি, এটা একটা দেশ। তো দেশের নামের পূর্বে আমরা প্রিপজিশন হিসেবে কি ইউজ করব? আমরা প্রিপজিশন হিসেবে ইন ব্যবহার করব। তাহলে আমরা বলবো এখানে ইন আমেরিকা, দ্য গার্ল লিভস উইথ হার হাজব্যান্ড ইন আমেরিকা, মেয়েটি তার হাজব্যান্ডের সাথে আমেরিকায় বাস করে। আপনি যদি বলেন আমি আমার পরিবারের সদস্যদের সাথে বাস করি, আপনার পরিবারে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে, আপনারা একসাথে বসবাস করেন, আপনি বলছেন আমি আমার পরিবারের সদস্যদের সাথে বাস করি, তাহলে আই লিভ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। ওকে, তাহলে সাথে অর্থে আমরা উইথ ব্যবহার করবো। তবে উইথের আরও অনেক বিস্তারিত ব্যবহার আছে, অফের আরও অনেক বিস্তারিত আছে, ইনের বিস্তারিত আছে, সব কিছুরই বিস্তারিত আছে। বিস্তারিতগুলোও আমি দিব আলাদা আলাদা করে। আগে তো কিছু প্রাইমারি আইডিয়া নিতে থাকেন। সো আই থিঙ্ক ইউ গট ইট। নাও দ্য নেক্সট। ডিয়ার ভিউয়ার্স, এখন যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, সেটি হচ্ছে দ্য ফ্রগ জাম্পড ড্যাশ দ্য ওয়েল। আচ্ছা, ওয়েল মানে কি? আমরা জানি যে ওয়েল মানে ভালো। আমি যদি বলি হাউ আর ইউ, আপনি বলেন আম ওয়েল। হাউ আর ইউ? আম ফাইন, আমি ভালো আছি। এখন এইখানে যে ওয়েল আছে, এই ওয়েল শব্দটির অর্থ ভিন্ন ভিন্ন রকম হতে পারে। কারণ কি? ওয়েল, এখন দ্য ব্যাং অর্থাৎ ফ্রগ, দ্য ফ্রগ জাম্পড, ব্যাংটি লাফ দিল, ড্যাশ দ্য ওয়েল, ভালো, ব্যাংকটি লাভ দিল, ভালো, মানে কেমন জানি লাগতেছে, তাই না? তাহলে এখানে ওয়েল মানে ভালো নয়। আসলে দেখুন ওয়েল মানে আসলে কি দাঁড়ায়, আমি একটু অন্যভাবে আপনাদেরকে এখন বোঝাবো, সবাই বোর্ডের দিকে ফলো করবেন। ওয়েল মানে কি বোঝায় খেয়াল করেন। ওকে, আচ্ছা, কল চেনেন আপনারা? কল, এই যে কল চেপে পানি উঠাই না আমরা, কল চেপে। আচ্ছা, ওর নাম কি? আবার কেউ কেউ বলেন হচ্ছে, আচ্ছা কল চাপতে ওই যে মাটির নিচে কি দেওয়া আছে জানেন? একদম মাটির নিচে গভীর থেকে যে পানি ওঠে, কিসে ওঠে? কিসে পানিটা ওঠে? কিসের মাধ্যমে বলেন তো? পাইপের মাধ্যমে। পাইপ, প্লাস্টিক পাইপ থাকে, যেটাকে আমরা আবার কি বলতে পারি? পাইপ ইংরেজি কিন্তু কি বলা যায় জানেন? টিউব বলা যায়। টিউব মানে কি? পাইপ। তো এখন আপনি পাইপ বা টিউব বলতে পারেন। এখন মনে করেন আপনি বললেন টিউব। আচ্ছা দেখেন তো এই শব্দটি কি হয়ে গেল এখন? তাহলে আপনারা বুঝতে পারছেন যে টিউবওয়েল হয়ে গেছে, তাই না? ওই যে কল চাপাচাপি করতেছিলাম আমি একটু আগে, তাই না? আপনারা দেখলেন যে এখন টিউবওয়েল হয়ে গেল। তাহলে এখন এই টিউব মানে কি? আমরা জানি যে এখানে টিউব মানে পাইপ। আচ্ছা, পাইপ বাদ দিই, তার মানে আচ্ছা, তার ভালো কথা, পাইপ দিয়ে তো পানি উঠাই। পাইপ দিয়ে পানি কোন জায়গা থেকে উঠাই? ওই গর্ত থেকে, নিচ থেকে। ওটা মনে করেন যে একটা গর্ত। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি বাংলায় যদি বলি যে আমরা পাইপ, অর্থাৎ টিউব মানে কি? পাইপ, পাইপ গর্ত, এটা বাংলা করতেছি বোঝানোর জন্য। পাইপ গর্ত, পাইপ গর্ত। ওকে, আচ্ছা, আবার ভালো বাংলায় যে কল চাপাচাপি না করে ভালো বাংলায় কি বলে? বলে যে আপনারা সবসময় আর্সেনিক মুক্ত টিউবওয়েল থেকে পানি পান করুন। অর্থাৎ এখন যদি এই টিউবওয়েল তো কি ইংরেজি শব্দ হয়ে গেল, আমি যদি বাংলায় বলি যে আপনারা সবসময় আর্সেনিক মুক্ত নলকূপের পানি পান করুন, তাহলে এখানে এই টিউবওয়েল মানে কি নলকূপ বলা যায় না? কি বলা যায় না নলকূপ? আমার মনে হয় যে অবশ্যই বলা যায়। তাহলে এই টিউব মানে হচ্ছে এই নল অর্থাৎ পাইপ,
আর ওয়েল মানে হচ্ছে এই কূপ। ইয়েস, তাহলে কূপ বা কুয়া, ওয়েল। তাহলে আমি যে বিষয়টি আলোচনা করতেছিলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমি এখন এখানে শুধু ওই ওয়েল শব্দটি রাখলাম। তাহলে ওয়েল মানে কি হলো এখানে? আপনারা বুঝতে পারছেন যে ওয়েল মানে হচ্ছে কুয়া, অর্থাৎ একটা কুয়া। আমি আবার নতুন করে লিখে দিচ্ছি এখানে WELL, ওয়েল। তাহলে এই যে দ্য ফ্রগ জাম্পড ড্যাশ দ্য ওয়েল, তার মানে কি? ব্যাঙটি কুয়ায় লাফ দিল। আচ্ছা, এমন বলা যায় না যে কোনো একটা কুয়া, মনে করেন খুব বেশি উঁচু না বা গভীর না, সেক্ষেত্রে ব্যাঙটি কুয়ার থেকে লাফ দিল, এটা হতে পারে। আবার ব্যাঙটি কুয়ার মধ্যে লাফ দিল। এখন আপনি যে অর্থে ধরবেন আপাতত হবে। তবে যদি বলেন যে ব্যাঙটি কুয়ার মধ্যে লাফ দিল, তাহলে হবে দ্য ফ্রগ জাম্পড মধ্যে। এইখানে কিন্তু হবে ইনটু, কোনো কিছুর মধ্যে লাফ দেওয়া বা নিচের দিকে মধ্যে যাওয়া, পানির মধ্যে যাওয়া, কোনো কিছু মধ্যে, এই ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি। দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য ওয়েল, ব্যাঙটি কূপের মধ্যে লাফ দিল, অর্থাৎ কুয়ার মধ্যে লাফ দিল। আবার যদি বলেন ব্যাঙটি কুয়া থেকে লাফ দিল, ব্যাঙটি কুয়া থেকে লাফ দিল, তাহলে কিন্তু আপনি এখানে ইনটু দিতে পারবেন না। তাহলে আপনাকে দিতে হবে দ্য ফ্রগ জাম্পড অফ দ্য ওয়েল। এখানে ফ্রম দ্য ওয়েল দিবেন না, ওই যে থেকে, আমরা জানি হতে থেকে যে ফ্রম হয়, কিন্তু এখানে কুয়া থেকে ফ্রম নয়, দ্য ফ্রগ জাম্পড অফ দ্য ওয়েল, কুয়ার বাইরে লাফ দেওয়া, কুয়া থেকে, এই অর্থে এখানে অফ ব্যবহার করা যাবে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আমাদের মোটামুটি আজকের ক্লাসটি। আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। আপনারা প্রত্যেকটি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যে জিনিসগুলো শিখলেন এগুলো নোট করে নেবেন। আর আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বন্ধুরা যারা আমাদের ভিডিওগুলো দেখে কিছু শেখার চেষ্টা করে, তারা স্কুল, কলেজের, ভার্সিটির যে কোনো পর্যায়ের হতে পারে, ছোট বাচ্চা থেকে আরও সিনিয়র মোস্ট স্টুডেন্টস হতে পারে, আপনারা কি করবেন? এগুলো নোট করবেন, খাতায় নোট করবেন, অথবা শেয়ার করে রাখবেন, স্ক্রিনশট নেবেন, লিখে রাখবেন, ভিডিওটি শেয়ার করে রাখলেও হয়ে গেল। প্রতিনিয়ত দেখুন এবং প্র্যাকটিস করুন। আর আমাদের শেখানোর মাঝে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়, যে কথা বলতে গিয়ে একটা ভুল কথা বলে ফেলেছি, বা এই যে বানান লিখতে গিয়ে মনে করেন অনেক কথা আপনাদের সাথে বলতে হচ্ছে, আবার লিখতে হচ্ছে, একই সাথে দুইটা কাজ করতে হচ্ছে, বানানের একটা কোনো একটা ওয়ার্ডের বানান ভুল হয়ে যেতে পারে, এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এগুলো আপনারা স্বাভাবিকভাবে নিয়েন, টেক ইট ইজি, ওকে? কারণ ভুল হতেই পারে, স্লিপ অফ দ্য পেন, বলা তো যায় না যে কথায় কিছু ভুল করে ফেললাম, স্লিপ অফ দ্য টাং। তারপরে আশা করি যে আপনারা ওইগুলো উপেক্ষা করে বরং কি শেখানো হচ্ছে সেই জিনিসটিকে গ্রহণ করবেন। সো ভিউয়ার্স, আর আপনারা যারা বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে চান, তারা আমাদের বইটি সংগ্রহ করবেন। আমাদের একটা সুন্দর বই আছে, যে বইটিতে বাংলা উচ্চারণ দেওয়া আছে, বাংলায় লেখা আছে, ইংরেজিতে দেওয়া আছে, সহজেই ক্লাস 3-র বাচ্চারাও সহজে এই বইটি পড়ে বুঝতে পারবে। বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে চাইলে, কোনো শিক্ষকের সাহায্য ছাড়া নিজে নিজে ইংলিশ শিখতে চাইলে এই বইটি সংগ্রহ করবেন। কারণ বাংলা উচ্চারণ পাচ্ছেন, বাংলা অর্থ পাচ্ছেন, খুব সহজ করে লেখা। বইটি বাজারের কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের কাছ থেকেই অর্ডার করে নিতে হয়। তাহলে বাংলাদেশে হলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে 700 টাকা বিকাশ করে আপনি বইটি নিতে পারবেন। টাকাটা আগেই পে করতে হয়। যারা বিদেশে বা প্রবাসে আছেন তারা কি করবেন? তারা আমাদের বইটির PDF ফাইল নিয়ে নেবেন, ঠিক আছে? তারা মোবাইলে সম্পূর্ণ বইটি পড়তে পারবেন সহজভাবে, সুন্দরভাবে, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দেবো। তো বিদেশে যারা আছেন, প্রবাসে, তারা মেসেজ করবেন ইমো নাম্বারে, আর যারা আমাদের দেশের থেকে বই নিতে চান তারা সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিবেন। থ্যাঙ্কস টু অল। সো নিয়মিত দেখুন এবং শিখতে থাকুন। অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েট, অন্তত 10 সেকেন্ড রাখতে হবে।